নমস্কার। দেখুন, স্টেট লেজিসলেচার কি আজকে আমরা জানবো সেটাই। আর বিধানমণ্ডল কি, বিধান পরিষদ কি, আর বিধানসভা যেটা নিয়ে চারিদিকে এত হইচই এতদিন হয়ে এসছে, সেই বিধান সভাটা কি সেটা আজকে আমরা এক এক করে জানবো। আমাদের দেশের যেমন পার্লামেন্ট আছে, মানে সব দেশেরই থাকে, যেসব দেশ গণতান্ত্রিক দেশ সেসব দেশে পার্লামেন্ট থাকে, তো দেশের যেমন একটা পার্লামেন্ট থাকে সেরকম আমাদের মতো দেশে, ভারতবর্ষের মতো দেশে যেখানে রাজ্য, অনেক রাজ্য মিলিয়ে একটা দেশ তৈরি হয়, সেই রকম দেশের যে রাজ্য থাকে তারও কিন্তু একটা পার্লামেন্ট থাকে। তো সেই রাজ্যের যে পার্লামেন্ট আছে তাকে বলা হয় স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার মানে স্টেট মানে রাজ্য, স্টেট মানে রাজ্য, আর লেজিসলেচার মানে কিন্তু আইনসভা। লেজিসলেচার মানে হলো আইনসভা। যেমন সেন্ট্রালের লেজিসলেচারকে পার্লামেন্ট বলে, কারণ পার্লামেন্টে দেশের আইন তৈরি হয়। সেরকম রাজ্যের যে আইনসভা আছে তাকে স্টেট লেজিসলেচার বলে। তো একে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো বিধানমণ্ডল। এই নামেও কিন্তু ডাকা হয় এই স্টেট লেজিসলেচার। তো স্টেট লেজিসলেচার মেইনলি দুটো ভাগে হয়, একটা হলো বিধান পরিষদ আর একটা হলো বিধানসভা। তো এই দুই পক্ষ বা এই দুই মানে সভা নিয়েই কিন্তু স্টেট লেজিসলেচার তৈরি হয়। এখন প্রশ্ন হলো, আমাদের পশ্চিমবঙ্গের যে স্টেট লেজিসলেটিভ আছে, মানে আমাদের যে আইনসভা আছে, সেই আইনসভার কিন্তু কোনো বিধান পরিষদ নেই, আমাদের একটাই আছে বিধানসভা। তো মানে পশ্চিমবঙ্গের নেই, তার মানে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের সব স্টেটে কিন্তু এই মানে বিধান পরিষদ আর বিধানসভা যে কনসেপ্টটা, এটা কিন্তু সব জায়গায় নেই। এটা কোথায় কোথায় আছে এটা দেখুন। এই হলো ইন্ডিয়ার ম্যাপ। এখানে উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, মহারাষ্ট্রে আছে, কর্ণাটকে আছে, তেলেঙ্গানায় আছে, অন্ধ্রপ্রদেশে আছে। তাহলে এই ছটা স্টেটেই কিন্তু এই বিধানমণ্ডল বা এই যে দুটো কক্ষ, মানে একটা হলো বিধান পরিষদ আর বিধানসভা, এই কনসেপ্টটা কিন্তু এই ছটা স্টেটেই আছে। তো এটা মনে রাখার সহজ উপায় কি আছে, ভালো করে দেখুন। এখানে যে যে স্টেটগুলো আপনার এই কনসেপ্টটা আছে, সেই স্টেটগুলোকে কিন্তু এই ছটা স্টেটকে কিন্তু তিন ভাগে ভাগ করা যেতে পারে। কিরকম তিন ভাগে? পাশাপাশি স্টেট হিসাবে ধরলে কিন্তু এটা তিনটে ভাগ। মানে একটা ভাগ হলো উত্তরপ্রদেশ বিহার, যে দুটো স্টেট পাশাপাশি আছে। একটা হলো তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা খুব বেশি দিন হয়নি, এটা আলাদা হয়ে গেছে, স্টেট হিসাবে এটা আলাদা হয়ে গেছে। তো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একটা গ্রুপ। আর মহারাষ্ট্র আর কর্ণাটক, মহারাষ্ট্র আর কর্ণাটক কিন্তু পাশাপাশি, তো মহারাষ্ট্র আর কর্ণাটক হলো একটা গ্রুপ। তো এই মোটামুটি না, মানে এই ছটা স্টেটে আপনার এই দুই কক্ষ লেজিসলেটিভ বা আইনসভা যে কনসেপ্টটা আছে, যেটাকে বাই ক্যামেরাল লেজিসলেটিভ বলা হয়। বাই ক্যামেরাল মানে হলো, বাই মানে হলো দুই, আর ক্যামেরাল মানে হলো কক্ষ। তো দুটো কক্ষ যেসব লেজিসলেটিভে আছে বা আইনসভায় আছে তাকে বাই ক্যামেরাল লেজিসলেটিভ বলে। আর আমাদের পশ্চিমবঙ্গ হলো ইউনিক্যামেরাল লেজিসলেটিভ, কারণ আমাদের এখানে একটাই কক্ষ রয়েছে যেটাকে বিধানসভা বলে। তো যেহেতু এটা একটাই কক্ষ, তাই এটাকে ইউনি মানে এক, মানে ইউনি মানে এক বা ইউনিক, যেটা একটাই আছে। আর ক্যামেরাল মানে হলো কক্ষ। তো ইউনিক্যামেরাল লেজিসলেটিভ, স্টেট লেজিসলেটিভ হলো আমাদের পশ্চিমবঙ্গ। আরো অনেক স্টেট আছে এই ছটা স্টেট বাদ দিয়ে। আর আরেকটা হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কিন্তু রিসেন্ট স্টেটহুড, যেটাকে মানে জম্মু কাশ্মীর এতদিন স্টেট ছিল, রাজ্য ছিল, সেই স্টেট হুডটাকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রের দ্বারা। তো এটা এখন আর স্টেট নেই, না হলে এই জম্মু কাশ্মীরেও আগে অ্যাসেম্বলি ছিল। তো এই জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলিকে কিন্তু এখন ভেঙে দিয়ে এখন ওটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। 2019 সালের আগে কাশ্মীরের যে অ্যাসেম্বলি ছিল, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, সেটা কিন্তু বাই ক্যামেরাল ছিল। বাইক্যামেরাল লেজিসলেচার, বাইক্যামেরাল লেজিসলেচার ছিল, মানে এখানে দুটো পক্ষ ছিল, বিধান পরিষদ আর বিধানসভা।
তো চায়নাকে বরবাদ করে দিয়ে 2019 সালের পর কিন্তু এর যে স্টেটহুড, রাজ্য হিসাবে যে জম্মু কাশ্মীর ছিল সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে অ্যাসেম্বলি আছে, কিন্তু এই অ্যাসেম্বলি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ার পর এটা কিন্তু একটা ইউনিক্যামেরাল সিস্টেম হয়ে গেছে। মানে এটা আফটার 2019 এটা কিন্তু ইউনিক্যামেরাল হয়ে গেছে। এটা কিন্তু ইউনিক্যামেরাল হয়ে গেছে। তো এখানে অনেকের লাভ হয়েছে, অনেকের লোকসান হয়েছে। তো আসল কথা হলো জম্মু কাশ্মীর কতটা শান্তভাবে থাকতে পারে, এবং আমাদের ভারতবর্ষ থেকে বিশেষ করে আমরা বাঙালিরা ঘুরতে পছন্দ করি, তো আমরা জম্মু কাশ্মীরে কতটা ভালো ঘুরতে যেতে পারি সেটাই হলো আসল কথা। আমাদের বাংলায় কি আছে, বিধানসভা হলো এই যে দুটো ভাগ বললাম বাইক্যামেরাল সিস্টেমে, আর যেখানে ইউনিক্যামেরাল সিস্টেম আছে সেখানে তো একটাই ভাগ বিধানসভা। ইউনিক্যামেরাল মানে একটাই যার সভা আছে, আর বাইক্যামেরাল মানে যার দুটো পক্ষ আছে। তো বিধানসভায় কিন্তু নিয়ম যেটা আছে যে মিনিমাম 60 জন লোক, মানে 60 জন মেম্বার থাকতে হবে। যেমন পার্লামেন্টে থাকে, যেটা আমি আগেও বলেছি, এমপি যেমন হয় মেম্বার অফ পার্লামেন্ট, তো সেখানে যেমন থাকে সেরকম বিধানসভাতেও মেম্বার থাকে। তো বিধানসভার মেম্বার মিনিমাম হতে হবে 60 আর ম্যাক্সিমাম হতে হবে 500 জনের মধ্যে। তো 500 জনের মতো বিধানসভা সিট আমাদের গোটা ভারতবর্ষে কোথাও নেই, কোন স্টেট নেই এত বড় যেখানে 500টা থাকতে পারে। তো যাই হোক, তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 294টা সিট আছে। পশ্চিমবঙ্গের সিট হলো 294। এই 294টা মানে যে এই যে বিধানসভার যে মেম্বাররা আছে তারা কিন্তু লোকাল পিপল, মানে মানুষদের থেকে কিন্তু ইলেক্টেড হয়। মানে আমরা কিন্তু ভোট দিই যে কারা বিধানসভায় যাবে। আমাদের গোটা মানে এক একটা গোটা স্টেটকে কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করা হয়। কিসের বেসিসে? না মানুষের সংখ্যার বেসিসে, মানে জনসংখ্যার বেসিসে, এবং লোকাল মানে আরো ছোট স্তরে যে ভাগগুলো রয়েছে সেগুলো যাতে সমান সমান থাকে। আমি বলছি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরুন মিউনিসিপ্যালিটি, তো একটা বিধানসভা অঞ্চল মানে একটা বড় লোকসভা অঞ্চল থাকে যেটা সারা দেশের যে ভোট হয় সেই ভোটে। তো সেই বড় সেই অঞ্চলটাকে ছোট ভাগ করে এক একটা বিধানসভা অঞ্চল তৈরি করা হয়। তো ওই বিধানসভা অঞ্চলগুলো সরি তো ওই বিধানসভা অঞ্চলগুলোর মধ্যে মানে কিভাবে ভাগ করা হয় না, বিধানসভা অঞ্চলের মধ্যে আবার ছোট ছোট কিছু ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থাকে, কিছু ক্ষেত্রে পঞ্চায়েত থাকে। তো সেই মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের যে সংখ্যা থাকে এক একটা বিধানসভা অঞ্চলের মধ্যে, সেই সংখ্যাগুলো যাতে সমান হয়, তো সেই হিসাবে সারা রাজ্যকে ছোট ছোট বিধানসভা অঞ্চলে ভাগ করা হয়, এবং পপুলেশনও দেখা হয় যে সেই এক একটা অঞ্চলে কত লোক থাকে। তো এবার সব রাজ্যে কি হয় যে তার যে ক্যাপিটাল সিটি থাকে, মানে যে আপনার রাজধানী থাকে, সেই রাজধানীতে লোক সংখ্যা বেশি থাকে, সেটা সেই হিসাবে, সেই জন্য রাজধানী শহর সবসময় ছোট বিধানসভা অঞ্চল হিসেবেই থাকে। যেমন দেখবেন আমাদের কলকাতা কিন্তু খুব ছোট একটা মানে অঞ্চল, কিন্তু এই শুধু কলকাতাটাই কিন্তু প্রায় অনেকগুলো ছোট ছোট বিধানসভা অঞ্চল নিয়ে কিন্তু তৈরি হয়েছে। যেখানে আবার এক একটা মানে একটু গ্রামের দিকে গেলে বা মানে শহর ছাড়িয়ে একটু গ্রামের দিকে গেলে সেখানে এক একটা বিধানসভা অঞ্চল কিন্তু আপনি মানে বাসে করে যাবেন তো যাবেন, ট্রেনে করে যাবেন তো যাবেন, সেই অঞ্চল কিন্তু শেষ হয় না। তো মানে অনেক বড় বড় একটা বিধানসভা অঞ্চল হয়। তো এই হলো আপনার মানে সিট। এই যে টোটাল যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে স্টেটে, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে এমএলএ আছে, এই এমএলএ এর মধ্যে থেকে একজন মানে এমএলএ রাই ঠিক করেন যে তাদেরকে নেতৃত্ব কে দেবেন। সেই এমএলএ দের মধ্যে যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। ইনি হলো এমএলএ দের মধ্যে প্রধান, এবং সমস্ত এমএলএরা এনাকে মেনে চলেন। এনার সাংবিধানিক পদ আছে। এনাকে হিসাব মতো রাজ্যের একটি রাজ্যের প্রশাসনিক প্রধান বলা হয়। তো আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হলো মমতা ব্যানার্জি।
তো যদিও ইনি এখনো ইলেক্টেড হয়নি ওইভাবে, মানে ইলেক্টেড হয়ে মানে এমএলএ হননি, কিন্তু এমএলএ উনি হয়ে যাবেন। আমাদের লেজিসলেটিভে পার্লামেন্টে এরকম আইন আছে যে কেউ যদি এমএলএ নাও হয় তাও সেক্ষেত্রেও সে মুখ্যমন্ত্রী কিছুদিনের জন্য থাকতে পারে, কিন্তু তাকে 6 মাস পর জিতে আসতে হয়। তো মমতা ব্যানার্জি এরকমই একটা মানে আইনের সাহায্যে উনি মুখ্যমন্ত্রী আছেন, উনি জিতে এলেই আবার উনি নতুন মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারবেন। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় স্টেট হলো উত্তরপ্রদেশ। কেন বড় স্টেট? কারণ এরিয়া দিয়ে কিন্তু সবসময় বড় হয় না, মানে আমরা ম্যাপের মধ্যে দেখি যেটা সব থেকে বড় সেটা এরকম ভাবে কিন্তু হয় না। উত্তরপ্রদেশ কিন্তু সব থেকে বড়, কারণ তার বিধানসভার যে সিট আছে সেই সিট সব থেকে বেশি। উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের সিট কিন্তু 403টে সিট আছে, আর সেকেন্ডেই কিন্তু পশ্চিমবঙ্গ। তো এই হলো সব থেকে বড় রাজ্য, যাতে সব থেকে বেশি সিট বেশি। আচ্ছা, এমএলএ এমএলএ কি? এমএলএ হলো আমরা যেমন মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মধ্যে যে যারা জিতে যান আর কি তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট বলে, সেরকম স্টেট অ্যাসেম্বলি যেটা আছে, সেই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে, সেখানে যারা নির্বাচিত হয়ে যান, মানে আমরা যাদের লাইন দিয়ে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে যাদেরকে ভোট দিই, তো সেই মানে ভোট তো অনেকেই আসে, সারা সবসময় ভোট আসতে থাকে যখন তখন, কিন্তু বিধানসভা ভোটে আমরা যাদেরকে ভোট দিই তাদেরকে যারা জেতেন আর কি তাদেরকে কিন্তু এমএলএ বলা হয়। তো এমএলএ পুরো মানে হলো মেম্বার অফ, এম ফর মেম্বার, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটাকেই শর্ট ফর্মে বলা হয় এমএলএ। এই বিধানসভা ভোট 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে সাধারণত। 5 বছর পর পর আমাদের ভোট দিতে হয়, কারণ এমএলএ দের মেয়াদ শেষ হয়ে যায়। আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ারও যে এমএলএ আছে সে তার কিন্তু মেয়াদ ভোটের যেদিন মানে জিতলে, যেদিন শপথ নিলেন সেই দিন থেকে 5 বছর। তো 5 বছর পর তার আর কোনো মেয়াদ থাকে না, তো সেই জন্য ভোট হতে হয়। কিছু ক্ষেত্রে মানে আমি লিখে দিই যে 5 ইয়ার্স হলো টার্ম, এই বিধানসভার টার্ম কিন্তু 5 ইয়ার্স। ইন কেস অফ এমার্জেন্সি, যদি দেশে কখনো এমার্জেন্সি হয়, বিশেষ ক্ষেত্র, যে এমার্জেন্সি পার্লামেন্ট থেকে ডিক্লেয়ার করা হয়, যে সেটি একটি বিশেষ অবস্থা। আমাদের দেশে একবারই হয়েছিল, আমাদের মতো দেশে, গণতান্ত্রিক দেশে এমার্জেন্সি খুব বেশি হয় না, যেখানে চায়নায় তো 12 মাসে এমার্জেন্সি থাকে। তো একরকম এমার্জেন্সির মতোই, তো বেশি ভাবার কিছু নেই এমার্জেন্সি নিয়ে। তো মানে চায়নায়, ইন্ডিয়ায় আমাদের এখানে এমার্জেন্সি একবারই হয়েছিল। যদি এমার্জেন্সি হয় তখন কিন্তু বিধানসভা 5 বছর হোক বা 2 বছর হোক, এমার্জেন্সি যখন উঠে যাবে তার 6 মাসের মধ্যে কিন্তু বিধানসভা আবার রি-ইলেকশন মানে আবার ইলেকশন ঘোষণা করা হবে। সাপোজ 5 বছর একটা সরকার চললো, সেই 5 বছর সরকার মানে 5 বছর মেয়াদ থাকে, 5 বছর চললো না, সেটা ধরুন 2 বছর চললো। 2 বছর চলার পর সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল পার্লামেন্ট থেকে আপনার এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, সারা দেশে এমার্জেন্সি লাগু হয়ে গেল। তখন কিন্তু ধরুন সেটা 1 বছরের জন্য এমার্জেন্সি হলো, ধরুন 1 বছরের জন্য, তাহলে 2 বছর সরকার চললো, তারপরে 1 বছর এমার্জেন্সি হলো। 3 বছর চলার পর এমার্জেন্সি যখন উঠে যাবে, যদি সেই এমার্জেন্সিটা 1 বছরেই শেষ করে দেওয়া হয়, 1 বছরই পর্যন্তই সেটা করা হয়, তাহলে 3 বছর 6 মাস মানে 6 নম্বর এমার্জেন্সি উঠে যাওয়ার 6 নম্বর মাসে কিন্তু আবার নতুন করে ইলেকশন করতে হবে, এমনটাই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে বলা আছে। আমরা ইন্ডিয়ার পার্লামেন্টকে যদি একটা ইউনিভার্সিটি হিসাবে ধরি, আর সেই ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল থাকবেন বা যারা উপাচার্য থাকে, সেই উপাচার্যকে আমরা যদি স্পিকার হিসাবে ধরি, লোকসভার স্পিকার হিসাবে ধরি, তাহলে একটা কলেজ ধরতে পারি স্টেট, মানে স্টেটটাকে একটা কলেজ, স্টেট অ্যাসেম্বলি যেটা আছে সেটাকে একটা কলেজ হিসাবে ধরতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে যেখানে সিস্টেম চলে, তো সেই সিস্টেমে ইউনি ক্যামেরাল সিস্টেম চলে, তো সেই লেজিসলেচারে কিন্তু ওই কলেজের প্রিন্সিপাল হলেন স্পিকার। মানে
ইন্ডিয়ান পার্লামেন্টেও যেমন লোকসভার স্পিকার থাকে, সেরকম বিধানসভার স্পিকার কিন্তু থাকে। এই বিধানসভার স্পিকারের কাজ হলো ওই যে এমএলএরা আছে যারা বিধানসভার ভেতর মানে চুজ হয়ে এসছেন, মানে ইলেক্টেড হয়ে এসছেন, তাদেরকে দেখা, তাদের সমস্ত নীতি নির্ধারণ করা, যে তারা যেন একটা ডিসিপ্লিন বজায় রাখে, তারা যেন ডিসিপ্লিনের বাইরে না চলে যায়। যদিও মানে মানে এখন বিধানসভা বলুন বা পার্লামেন্ট বলুন, এখানের যে ডিসিপ্লিনের অবস্থা তার থেকে মানে পাড়ার যে পাঠশালা আছে বা স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা পড়ে ইটের মধ্যে, মানে আগে পড়তো ইটের মধ্যে, এখন ইটে পড়া না, তো তাদের ডিসিপ্লিন মনে হয় বেটার এখন বিধানসভা লোকসভা। কারণ আপনি যদি বিধানসভাকে বাইরে থেকে দেখেন, আপনার একটা বড় চিড়িয়াখানা ছাড়া আর কিছু মনে হবে। তো এই হলো স্পিকার। আর ডেপুটি স্পিকার একজন থাকেন, স্পিকারের নিচের যে পদ আছে তাকে বলা হয় ডেপুটি স্পিকার। যদি কখনো স্পিকার কোনোভাবে অনুপস্থিত থাকেন, মানে অফিসিয়ালি অনুপস্থিত থাকেন, তখন কিন্তু ডেপুটি স্পিকার তার জায়গা নিতে পারেন, এবং স্পিকারের সমান ক্ষমতা এবং প্রিভিলেজ সেটা কিন্তু ডেপুটি স্পিকার পেয়ে থাকেন। আমাদের ভারতবর্ষের যে সিস্টেম আছে আইনগত এবং পার্লামেন্টারি যে সিস্টেম আছে, এই পুরো সিস্টেমটাই কিন্তু দাঁড়িয়ে আছে ভোটাভুটির উপর। মানে আমাদের দেশের এভরিথিং ভোট দিয়ে মানে চুজ করা হয়, মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ভোটাভুটিতে ঠিক করা হয়। তো আমরা যেমন ভোট দিয়ে এমএলএদের, মানে বিধায়কদের, এমএলএ কে বাংলায় বিধায়ক বলে, তো এমএলএদের বা বিধায়কদের যেমন আমরা অ্যাসেম্বলিতে পাঠাই, সেরকম এমএলএরা যখন মানে ইলেক্টেড হয়ে যখন অ্যাসেম্বলির ভেতর যান, তারাও কিন্তু নিজেদের মধ্যে ভোটাভুটিতে অংশ করেন বিভিন্ন বিল আনার জন্য। মানে বিল মানে হলো যেসব সরকার যেটা করতে চাইছে সেটাকে আপনি সাধারণ ভাষায় বিল ধরতে পারেন। বিল যে সবসময় সরকার করতে চাইছে এমন নয়, পুরনো অনেক সরকারের দ্বারা নির্ধারিত অনেক নীতি বা অনেক আপনার পলিসি, সেগুলোকে চেঞ্জ করার দরকার হলেও সেটাকে বিল এনেই চেঞ্জ করতে হয়। আবার নতুন কোনো পলিসি যদি সরকার আনতে চায়, সেটাও বিল এনেই চেঞ্জ করতে হয়। তো সেই বিল আনতে হলে এমএলএ মানে এমএলএদের মধ্যে, মানে বিধানসভার মধ্যে, সব স্টেটেই তাই, শুধু আমাদের স্টেট বলে না, সব স্টেটেই তাই, যে এমএলএদের মধ্যে ভোটাভুটি করে কিন্তু সেই বিলের পক্ষে বিপক্ষে ঠিক করতে হয়। এমএলএরাই ভোটাভুটি দিয়ে ঠিক করেন যে পলিসিটা আসবে কি আসবে না, নতুন যে পলিসি বা বিলটা পাস হবে কি হবে না, সেটা ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হয়। তো স্পিকার এই ভোটাভুটির কাজটাকে দেখাশোনা করেন। যার কারোর যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তিনি স্পিকারকে বলতে পারেন। এক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টের মতোই সিস্টেম, যদি কখনো ভোটাভুটি এক হয়ে যায়, তখন কিন্তু স্পিকার যিনি থাকেন তিনি কিন্তু একটা ভোট দিয়ে এই বিলটার একটা জায়গায় মানে নিয়ে আসতে পারেন, যে একটা এতে নিয়ে আসতে পারেন। যে রাজ্যের বিধানসভা, মানে বিধানসভা বলতে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে দুটো কক্ষ থাকে, মানে বাইক্যামেরাল সিস্টেম থাকে, সেখানে কিন্তু বিধানসভার পাশাপাশি আরেকটি কক্ষ দেখা যায়, সেটাকে বলা হয় বিধান পরিষদ, যাকে ইংলিশে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল। তো এই লেজিসলেটিভ কাউন্সিলে কজন মেম্বার থাকে? মিনিমাম 1/3 অফ বিধানসভা। মানে বিধানসভায় এক একটা রাজ্যে এক এক রকমের বিধানসভার সিট থাকে, এক এক সংখ্যার বিধানসভা সিট থাকে। সেই যে বিধানসভা সিট সেই রাজ্যের, তার 1/3 মেম্বার মানে সিট কিন্তু এই বিধান পরিষদে থাকবে। প্লাস আরো 40টা কিন্তু সিট থাকে, যে 40টা সিট ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। এই পুরোটাই ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। 40টা সিটের মধ্যে কিন্তু আবার কিছু সিট ডাইরেক্ট আপনার যে প্রেসিডেন্ট না, মানে যেটাকে রাজ্যপাল বলা হয়, সেই রাজ্যপাল কিন্তু ইলেক্ট করে। আর এর মধ্যেও কিছু ছোট ছোট ভাগ আছে, যেখানে আপনার কিছু নিয়ম আছে, যেমন 1/3 লোককে কিন্তু 1/12 মানে 12 ভাগের 1 ভাগ, এই 40 জনের 12 ভাগের 1 ভাগ লোক কিন্তু আর্ট, লিটারেচার, সায়েন্স ইত্যাদি এরকম ধরনের পেশা থেকে কিন্তু তাদেরকে আসতে হবে, পেশা ছেড়ে দিয়ে আসতে হবে। কারণ পেশায় মানে থাকার সময় কিন্তু একসাথে বিধান পরিষদের মেম্বার কিন্তু হওয়া যায় না। বিধান পরিষদের মেম্বার হতে গেলে তার বয়স কিন্তু হতে হবে 30 ইয়ার, মিনিমাম এজ 30 ইয়ার হতে হবে। আর বিধানসভাটা কিন্তু সবারটা কিন্তু 25 ইয়ার্স।
মানে ইন্ডিয়ার পার্লামেন্টের মতোই। তো এই হলো বয়স। আর এর যে মেম্বার আছে মানে বিধান পরিষদের যে মেম্বার আছে তারা কিন্তু 6 বছরের জন্য ইলেক্টেড হয়। মানে বিধান পরিষদ কিন্তু অনেকটা একটা কন্টিনিউইং প্রসেস, মানে এর কিন্তু কোনো 5 বছরের মেয়াদ থাকে না। এই পরিষদের কিন্তু কোনো মেয়াদ থাকে না 5 বছরের। তো এর মেম্বাররা 6 বছরের জন্য ইলেক্টেড হন এবং এর যে টোটাল মেম্বার আছে তার 1/3 মানে 1/3 কিন্তু প্রতি দ্বিতীয় বছর রিজাইন দিতে হয়, তাদের মেয়াদ শেষ হয়ে যায়। সেটা নিজেরাই তারা বসে ঠিক করেন যে ওই 1/3 কারা কারা হবেন টোটাল মেম্বারের মধ্যে। এবং যারা মানে রিজাইন দিচ্ছেন তারা চাইলে আবার রিইলেক্টেড হয়ে আসতে পারেন। বিধানসভার অধ্যক্ষ যেমন থাকেন স্পিকার মানে যিনি হেডমাস্টার ওই সভার, সেরকম বিধান পরিষদেও কিন্তু একজন হেডমাস্টার থাকেন, তার নাম হলো চেয়ারম্যান। তো চেয়ারম্যানের কাজ হলো চেয়ারম্যান হেড অফ কাউন্সিল, চেয়ারম্যান বলা হয়। স্পিকার যেমন বিধানসভায় থাকে সেরকম এখানে চেয়ারম্যান থাকে। তো চেয়ারম্যানের কাজ হলো ঠিক বিধানসভার মতোই এখানকার মেম্বারদের ঠিক পলিসি দ্বারা চালিত করা এবং বিল মানে আলটিমেট যখন বিল কোনো পাস হয় সেই বিলকে আপনার করা মানে প্রসেস করা, বিভিন্ন ডকুমেন্টেশন আছে সেই কাজগুলো চেয়ারম্যান করে থাকেন। চেয়ারম্যানের নিচের যিনি থাকেন তাকে বলা হয় ডেপুটি চেয়ারম্যান। একই থিওরি অনেকটা আপনার ওই বিধানসভার মতোই, ডেপুটি স্পিকার যেমন থাকে সেরকম ডেপুটি চেয়ারম্যান। যদি কখনো চেয়ারম্যান না থাকে, ইন কেস কিছু ল আছে যে ক্ষেত্রে চেয়ারম্যান থাকে না, চেয়ারম্যানকে রিজাইন দিতে গেলে কিন্তু বিধানসভার যে আপনার যে ডেপুটি স্পিকার আছে সেই ডেপুটি স্পিকারকে কিন্তু চিঠি দিতে হয় যদি সে চায় রিজাইন করতে। তো এটা হলো চেয়ারম্যান। আর ডেপুটি চেয়ারম্যান এর আন্ডারে থাকে। যদি চেয়ারম্যান কোনো সময় না থাকে, যদি কোনোভাবে মেজরিটি মানে যারা মেম্বার আছেন বিধান পরিষদে তারা যদি ঠিক করেন যে এই চেয়ারম্যানকে তারা রাখবেন না, তখন নতুন চেয়ারম্যান যতদিন আসছে ততদিন ডেপুটি চেয়ারম্যান কাজ চালিয়ে যান, একই দায়িত্ব পান। কিছু কিছু ডিফারেন্স আছে বাট মোস্টলি একই রকম দায়িত্ব পান। তো এই হলো টোটাল লেজিসলেটিভ স্ট্রাকচার একটা স্টেটে বা আইনসভা। তো কি আমাদের পশ্চিমবঙ্গে এই বিধান পরিষদ নেই, আমি মানে বারবারই বলছি কথাটা, কারণ অনেকের শুনলে মনে হতে পারে যে বিধান পরিষদটা আবার কি জিনিস। তো এই হলো বিধান পরিষদ। যদিও পাকিস্তানের মানে আমি পাকিস্তানের প্রসঙ্গটা এই জন্যই আনছি কারণ চলে আসে এমন একটা দেশ যে দেশের মাথায় এইগুলো ঢুকবে না, কারণ ওনাদের দেশে মানে গভর্নমেন্ট মানে কি কাজ, গভর্নমেন্ট কি করে, আদেও গভর্নমেন্ট চালায় কিনা দেশকে নাকি উগ্রপন্থী চালায়, এটা নিয়েই সন্দেহ রয়েছে। যাই হোক, পাকিস্তানের প্রসঙ্গটা হট করে মাথায় এলো বলে আমি বললাম। তো এই হলো আপনার টোটাল বিধানসভার বিধান পরিষদের ভাগ। এছাড়াও আর একটি পদ থাকে, সেটাকে বলা হয় গভর্নর, যেটাকে আমরা বাংলায় বলি রাজ্যপাল। সেই রাজ্যপালেরও একটা জায়গা রয়েছে, সব স্টেটেরই জায়গা রয়েছে করার, মানে আপনার অ্যাসেম্বলিতে একটা পার্ট রয়েছে। তো এই হলো টোটাল বিষয়টা। গভর্নরের পার্ট নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টোটাল ব্যাপারটা কি, বিধান সভা কি, বিধান পরিষদ কি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি একটা স্টেটের। তো এই হলো আপনার টোটাল বিষয়টা, একটা রাজ্যের গভর্নমেন্টের যে অ্যাসেম্বলির যে স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।